আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন শাহিন। এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেশ কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় কয়েক দফায় ভোট গণনার পর ঘোষণা করা হয় ফলাফল। এবারে নির্বাচনে কাউন্সিলের লেবার পার্টির আধিপত্যকে ক্ষুণ্ণ করে উঠে এসেছে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট। সর্বশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী এই দুটি দল প্রায় সমান অবস্থানে আছে। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক বাবুল। বৃহস্পতিবার সারা ব্রিটেন জুড়ে হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে বারাগুলোতে সার্বিকভাবে লেবার দল ক্ষমতা পুনরুদ্ধার করেছে। নিউহাম, হ্যাকনি, ক্যামডেন কাউন্সিলে লেবার আধিপত্য অব্যাহত থাকছে। ক্যামডেন কাউন্সিলে নাসিম আলী, নিউহামের কাউন্সিলর রহিমা রহমান, আয়েশা চৌধুরী সহ বেশ কয়েকজন পুরনো কাউন্সিলর পুনর্নির্বাচিত হয়েছেন। কিন্তু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফলাফল রবিবার এসেও সম্পূর্ণ করতে সক্ষম হয়নি নির্বাচনী কর্মকর্তারা। 7টি ওয়ার্ডের ফলাফল এখনও ঘোষণা করতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে। তবে ঘোষিত ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে বেশ কয়েকজন পুরনো কাউন্সিলরের বিদায় ঘণ্টা। এদের মাঝে উল্লেখযোগ্যরা হলেন হেলাল আব্বাস, মতিনুজ্জামান, আবদাল উল্লাহ, জেনেত রহমান লেবার দলের। অপরদিকে টাওয়ার হ্যামলেটস ফার্স্টের রফিক আহমেদ এবং সদ্য লেবার গ্রুপের পদত্যাগী কাউন্সিলর আনোয়ার খান উল্লেখযোগ্য। রবিবার গণনা কেন্দ্রে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ওয়াহিদ আহমেদ, আমিনুর খান, খালিস উদ্দিন ও মায়ু মিয়ার সাথে কথা বলে জানা গেল তাদের অনুভূতি। যারা পলিটিক্যাল পার্টি যারা মেনটেন করেন তারা এটা থেকে আমাদের কাছ থেকে এটা অবশ্যই তারা শিক্ষা নেবেন যে মানুষকে নিয়েই রাজনীতি করা, মানুষের জন্য রাজনীতি করা, মানুষের কাজেই রাজনীতি করা এবং মানুষের উন্নয়নে রাজনীতি করা, এটাই আমরা করে যাব, এটা আমরা করে এসেছি। আমরা থ্যাংক ইউ দিয়া রাস্তাটা হ্যামলেটের সব বাসিন্দারে। আর আমি এজ এ হোয়াইট চ্যাপেল ওয়ার্ড কাউন্সিলর, আমার আরও 2 কলিগ কাউন্সিলর আব্দুল আসাদ, কাউন্সিলর শাহেদ আলী, আমরা 3 জনে আবার রিইলেক্ট হইছি। আমরা ভোটাররা আবার মূল্যায়ন করছেন, আমার খামরে মূল্যায়ন করছেন হিসাবে আমারে ভোট দিছেন, আমি আবার ইলেক্টেড হয়েছি। আশা করি আমি এই 4 বছরও তারারে বিগত দিনগুলো লান সার্ভিস দিব। Very grateful that I have been elected in Canary Wharf ward. It was a very challenging ward with the Labour Party and especially Conservative Party. So it was a safe seat for them. So I think it's a historical victory. সর্বশেষ খবর অনুযায়ী মোট 17টি ওয়ার্ডে ঘোষিত ফলাফল অনুযায়ী টাওয়ার হ্যামলেটস ফার্স্ট 18, লেবার গ্রুপ 17 ও কনজারভেটিভ দলের 3 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকি রয়েছে এখনও ব্রমলি বাই বোজ সাউথ ও ক্যানারি ওয়ার্ফ ওয়ার্ডের ফলাফল। মোশতাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। অন্যান্য প্রসঙ্গ, ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আর সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। স্থানীয় সময় সকাল 8টা থেকেই ইউক্রেনের পোলিং বুথগুলোতে ভোটাররা যেতে শুরু করে। এ সময় তাদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ অপসারিত হওয়ার মধ্য দিয়ে ইউক্রেনের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে যে পরিবর্তনের সূচনা হয় তার 3 মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রেসিডেন্ট নির্বাচন। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন নির্বাচিত প্রেসিডেন্ট দূর করবেন দেশের বর্তমান অস্থিতিশীলতা। ওদিকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে রাশিয়া। এবারে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 2 মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছেন জ্যেষ্ঠ বিচারপতি। তবে রিট খারিজ করেছেন কনিষ্ঠ বিচারপতি। রোববার দুপুরে এই আদেশ দেওয়া হয়। শেখর দীপু জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একমত হতে পারলেন না হাইকোর্টের 2 বিচারপতি। গত 19 মার্চ মামলা দুটিতে অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ গেজেট না প্রকাশ করেই করা হয়েছে, আইনসম্মত নয় বলে যুক্তি খালেদার আইনজীবীদের। দুদক কর্তৃক 2টা মামলা দায়ের করা হয়েছিল। বেগম খালেদা জিয়া 2টো মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে আবেদন করেছেন। আমাদের বক্তব্য হলো গেজেটটা জারি হয় যথেষ্ট, এটা পাবলিশড হবে ইন ডিউ কোর্স অফ টাইম, তার জন্য আদালত বসে থাকবে না। স্পেশাল কোর্ট নাম্বার 1-এ মামলাটা কগনিজেন্স নিয়ে তিনি অন্যান্য আদালতে প্রেরণ করেন। কাজে এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি।
দুদিনের শুনানি শেষে সংশ্লিষ্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব মামলায় স্থগিতাদেশ দিয়ে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। তবে অপর বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দ এর সাথে ভিন্নমত পোষণ করে খালেদার আবেদনটি খারিজ করে দেন। সিনিয়র বিচারপতি ফারা মাহবুব রুল শোকজ করেছেন 4 রুল রিটার্নেবল 4 উইকস এবং দুইটা মামলার এই সকল কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছেন। কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দ সাহেব ওনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। দুইটা মামলায় সামারিলি খারিজ করেছেন। ফলে এটা এখন চিফ জাস্টিসের কাছে যাবে। অনারেবল চিফ জাস্টিস থার্ড একজন বিচারপতিকে নিয়োগ করবেন এই বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করার জন্য। আগামী 19 জুন নিম্ন আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এ সময়ের মধ্যেই বিভক্ত আদেশের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার পরিকল্পনাকারী জাহিদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে আটক 13 জন বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মাহমুদুর রহমানের রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশ গ্রেপ্তার করল চাঞ্চল্যকর এ মামলার অন্যতম পরিকল্পনাকারী ও নির্দেশদাতা আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরীকে। ফেনীর বাহারিপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যা 6:30টায় আমরা ফেনীর বারাহিপুর এলাকা থেকে এই একরাম হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী জাহিদ চৌধুরীকে আমরা গ্রেফতার করি এবং তার কাছ থেকে আমরা আশা করি যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এর আগে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক ইকরাম হত্যার অন্যতম অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর শিবলু সহ 9 জনকে রোববার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ। ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে হাজির করে আসামিদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে স্পষ্টঘটনের মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে প্রত্যেকের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই আদালতে পুলিশের হাতে গ্রেপ্তার 4 জনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে 7 জনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে শুক্রবার গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্লার্ক গ্রুপের সদস্যরা র্যাবকে জানিয়েছে জাহিদ চৌধুরীর পরিকল্পনায় একরামুল হক ইকরামকে হত্যা করে তারা। শনিবার সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, অভ্যন্তরীণ কোন্দলে ইকরাম খুন হন। জাহিদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে জানা যাবে এই হত্যার নেপথ্যে আর কেউ রয়েছে কিনা। যখন এই ঘটনা ঘটছিল তখন আমি যেটা বললাম যে জাহিদ চৌধুরী যে পিস্তলটা দিয়েছিল 5 জনকে এবং শিবলু নামে আরেকজন ছিল, পিস্তলটা কিভাবে চালাতে হয় তাদেরকে শিখিয়ে দেয়। এই 2 জন পিস্তল দেওয়া এবং পিস্তল চালানো শিখিয়ে দেওয়ার পর তারা কিছুটা দূরত্বে গিয়ে অবলোকন করতে থাকে ঘটনা কিভাবে হচ্ছে। গ্রেপ্তারকৃতদের কথা অনুযায়ী 20 মিনিটের এই কিলিং মিশনে কমপক্ষে 50 জনের মতো মানুষ অংশ নিয়েছে। তবে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে কমপক্ষে 20 থেকে 25 জন। বাকি সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। একটিমাত্র হত্যাকাণ্ডে এত বিপুল সংখ্যক মানুষের সক্রিয় অংশগ্রহণ অতি সম্প্রতি দেখা যায়নি। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বড় ভাইয়ের নির্দেশে ইকরামকে হত্যার কথা অকপটে স্বীকার করলেও বিনিময়ে বড় ভাই তাদের কী দিয়েছে এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তবে হত্যাকাণ্ডে বড় অঙ্কের টাকার লেনদেনের বিষয়টি অনেকটাই নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পরিষ্কার হবে এমনটি মনে করেন তদন্ত সংশ্লিষ্টরা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কমিউনিটির বিভিন্ন খবর নিয়ে। বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদে, সাথে আছি আমি সালাউদ্দিন শাহিন। বিশ্বব্যাপী ইসলামের আলোকে আরও প্রসারিত করার লক্ষ্য নিয়ে ইতালির রাজধানী রোমে আরও একটি মসজিদের শুভ উদ্বোধন হয়েছে।